আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের পরিবেশ পড়া বলে হাজির হয়েছি। আজ তোমাদের পরিবেশ বইয়ের 135 পারা থেকে পড়া শুরু করব। খাবার জমিয়ে রাখা। দেখি তো পড়াটা কি আছে। স্কুলে এসে যেই না বসতে যাব, টুকাই দেখতে পেল কাণ্ডটা। খুদে খুদে লাল পিঁপড়েরা তাদের থেকে অনেক ভারী এমন সব খাবারের টুকরো বয়ে নিয়ে চলেছে। কোথায় যাচ্ছে তারা? টুবাইয়ের পাশে ইমরান, রেবা, আয়েশাও এসে হাজির হলো। তারা দেখলো সব পিঁপড়ের আবার একা নয়, অনেকে মিলে খাবারের একটু বড় টুকরো বয়ে নিয়ে যাচ্ছে। আবার ঢুকে পড়ছে দরজার কোণে একটা গর্তের মধ্যে। এমন সময় দিদিমণি ক্লাসে ঢুকলেন। সবাই হুড়োহুড়ি করে যে জায়গায় বসে পড়লো। ভালো করে জায়গাটা লক্ষ্য করে দিদিমণি বললেন, ও এই ব্যাপার, আস্তে আস্তে গরম বাড়ছে তো, এরপরেই বর্ষাকাল, তাই পিঁপড়েরা খাবার জমাতে শুরু করেছে তার বাসায়। রিবাই বলল, আমাদের বাড়ির ধানের গোলা থেকে মাঝে মাঝে ইঁদুর বেরোয়, ওরাও ধান নিয়ে জমা করে নিজেদের গর্তে। আয়েশা বলল, আমাদের আম গাছে যে মৌচাকটা রয়েছে তাতে মৌমাছি সারাদিন ফুল থেকে মধু এনে জমা করছে। গোকুল বলল, আমি টিভিতে দেখেছি বাঘ বড় জন্তু শিকার করে যতটা পারলো খেলো, তারপর বাকিটা পাশে শুয়ে পাহারা দিচ্ছে। দিদি বললেন, তাহলে ভাবো, আমাদের চেনা প্রাণীদের অনেকেই এমন বিভিন্ন খাবার জমিয়ে রাখে। তারপরে দেখো একটা ছক দিয়েছে, প্রাণীর নাম বলেছে মুরগি আর আরশোলা। তারা কিভাবে খাবার জমিয়ে রাখে দেখো তো। মুরগি ঠোঁট দিয়ে খাবার এনে তাদের থাকার জায়গায় খাবার জমা করে রাখে, আর আরশোলা বাড়ির নোংরা খাবার মুখে করে নিয়ে এসে তাদের গর্তের মধ্যে জমা করে রাখে। তারপরে তার কি বলেছে, ইমরান বলল, দিদি গাছও কি খাবার জমিয়ে রাখতে পারে? দিদি বলল, গাছেরাও তাদের বিভিন্ন জায়গায় খাবার জমিয়ে রাখে। মানুষ শুরুর দিকে ছিল যাযাবর, জল বা খাবার জমিয়ে রাখতে পারতো না। তারপর এক সময় চাষ শিখলো। ইমরান বলল, চাষ করার ফলে অনেক ধান, গম বা অন্যান্য শস্য হতো, সেগুলো কোথায় রাখতো? বিনয় বলল, মাংস জমিয়ে রাখা যায় না, পচে যায়, কিন্তু ধান, গম বা শস্য অনেকদিন ভালো থাকে। প্রথম দিকে মাটিতে গর্ত করে পাথরে এবড়ে খেবড়ে পাত্রে রাখতো, তারপরে ঝুড়ির গায়ে মাটি লেপে মাটি রং করে পাত্র বানাতে শিখলো, রোদে পুড়িয়ে শক্ত করে নিত। ইমরান বলল, কিন্তু জল, দুধ তো রাখা কঠিন, মাটি গলে যাবে। কোয়েল বলল, এর জন্যই তো মানুষ মাথা খাটিয়ে আগুনে মাটি পোড়াতে শিখেছিল। বিভিন্ন সময় তাদের অভিজ্ঞতা হয়েছিল যে পোড়ামাটি জলে গুলে যায় না, তাই জল ধরে রাখার জন্য তারা পোড়ামাটির পাত্র বানিয়েছিল। দেখো, এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে, মানুষ কেন পোড়ামাটির পাত্র বানিয়েছিল? তারপরে রেবিয়া জিজ্ঞেস করলো, তামা লোহার ব্যবহার জানার পর মানুষ ধাতুর পাত্র তৈরি করেছিল, তাতেও কি খাবার রাখতো? ঠিক তাই, তবে যতদিন যাচ্ছিল লোক সংখ্যা ততই বাড়ছিল। মানুষের চাষের জমি বাড়ানোর চেষ্টা করছিল, ফলে মানুষের হাতে একসময় প্রচুর ফসল এসেছিল। এত ফসল কোথায় রাখা যেতে পারে? রহমান বলল, আব্বা বলেন, আমাদের গ্রামে নাকি প্রতি বছরে বন্যা হতো, জমির ফসল খেতেই নষ্ট হয়ে যেত। সেই খারাপ দিনের জন্য আব্বার দাদু বাড়িতে ধানের গোলা বানিয়েছিলেন। বড়দের কাছ থেকে জেনে তোমরা জানার চেষ্টা করো, বাড়িতে তোমাদের কোন কোন ধরনের খাদ্য আগে জমিয়ে রাখা হতো, আর লক্ষ্য করো সেগুলো কিভাবে রাখা হতো। কোনো খাদ্য বা পানীয়, আলু, ধান, শাকসবজি এখন কিভাবে রাখা হয়? আলু রাখা হয় হিমঘরে, ধান রাখা হয় গোলাতে, আর শাকসবজি রাখা হয় ফ্রিজে। আগে কীভাবে রাখা হতো? আগে আলু রাখা হতো বস্তায় ভরে ঘরের কোনো ঠান্ডা জায়গায়, সেটা রাখা হতো। ধান কীভাবে রাখা হতো? ধান আগে রাখা হতো, সেইভাবে রাখার কোনো ব্যবস্থা ছিল না। শাকসবজি খোলা ঝুড়িতে রাখা হতো। এরপর দেখি কি রয়েছে, প্রাচীন ভারতীয় খাবার জমিয়ে রাখতো মানুষ। খাবার জমিয়ে রাখার ভালো ব্যবস্থা তাদের জানা ছিল। ইমরান বলল, গোলায় নতুন ধান রাখার আগে গোলার থেকে পুরনো ধান বার করা হয়, তারপর সেটা পরিষ্কার করে নতুন ভাবে ধান ভরা হয়। এটাও নিশ্চয়ই দেখা হয় যাতে তাদের মধ্যে হাওয়া, আলো যথেষ্ট পরিমাণে যাতায়াত করতে পারে। কেন বলো তো? তাতে স্যাঁতস্যাঁতে হয় না। রিভাইজ স্কুলের শহরে কোথায় রাখা এসব জিনিস? ইমরান বলল, শহরে বড় বড় গুদাম আছে, তার জন্য কিছু কিছু গুদামের ভেতরটা ফ্রিজের মতো ঠান্ডা। আলু রাখার জন্য বর্ধমান ও হুগলি জেলায় এরকম অনেক হিমঘর রয়েছে।
কাকারা ওই হিমঘরে আলু রাখে। তো দেখো এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে, আলু রাখার জন্য কোন জেলায় বড় হিমঘর রয়েছে, বা কোন জেলায় অনেক হিমঘর রয়েছে। ঠিক আছে, দিদি বললেন আলু তাতে অনেকদিন ভালো থাকে, অন্য সবজিও রাখার এরকম ব্যবস্থা আছে। আমাদের অনেকের বাড়িতে দোকানে ফ্রিজে এরকম জিনিস রাখা হয় একই কারণে। তারপরে দেখো একটা ছক দিয়েছে, সেই ছকটা পূরণ করতে বলেছে, টিক চিহ্ন দিতে হবে। চাল, চিনি, আলু আর মাছ, কোনটা দেখো দীর্ঘদিন ধরে থাকে, কোনটা অল্প দিন ধরে থাকে, কোনটা কয়েক ঘন্টা ভালো থাকে। দেখো চালকে যদি আমরা নিম পাতা কারি পাতা শুকিয়ে মেশানো হয় তাহলে সেটা দীর্ঘদিন ধরে ভালো থাকে। চিনির ক্ষেত্রে কি করতে হয়, চিনির ক্ষেত্রে কোটোতে বায়ু নিরুদ্ধ করে সেখানে রাখলে চিনি অনেক দিন ধরে ভালো থাকে। আর আলু ঢেলে যদি ছড়িয়ে রাখা যায় তাহলে আলু অনেক দিন ধরে ভালো রাখে। আর মাছ নুন হলুদ মাখিয়ে যদি ফ্রিজে রাখা হয় তাহলে মাছটাও ঠিক থাকে। এরপরে দেখো একই খাবার নানা রূপে ও স্বাদে, এটা একটুখানি পড়ে নি। আয়েশা বলল এবছর অনেক আম হয়েছে তো আমাদের গাছে, তাই ঠাকুমা কাঁচা আম টুকরো করে কেটে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছে আর রোদে শুকোতে দিচ্ছে। রেবা বলল অনেক দিন ধরে রোদে শুকলে আম শুকিয়ে যাবে। ইমরান বলল শুকনো আম অনেকদিন ভালো থাকবে, তাই না? দিদিমণি বললেন যে কোনো জিনিসের জল কম থাকলে অনেক দিন ধরে ভালো থাকে, এটা অনেক হাজার বছর আগে মানুষ বুঝেছিল। দেখো এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে, অনেক জিনিস কি জন্য ভালো থাকে, সেই জিনিসটার মধ্যে থেকে যদি জল বার করে নেওয়া যায় তবে জিনিসটা অনেকদিন ধরে ভালো থাকতে পারে। ইমরান জিজ্ঞেস করলো তার মানে প্রাচীনকালেও মানুষ এইভাবে খাবার শুকনো করতো? দিদিমণি বলল তখনকার দিনেও সবজি বা ফল রোদে বা বাতাসে শুকনো করা হতো। রুবান্ডা এক সময় শুকনো ফল খেতে ভালোবাসতেন। প্রাচীনকালে মানুষ মাছ মাংস শুকনো করে রাখতো। তখনকার মানুষ তাহলে সূর্যের তাপকে ব্যবহার করতে জানতো। কিন্তু সব জায়গায় সব ঋতুতে রোদের তেজ তো সমান হয় না। পুরোনো দিনের মানুষ তাহলে অন্যভাবে মাছ মাংস রাখার কথা ভেবেছিল। আগুনে সেকে বা গরম ধোঁয়ায় শুকনো করে মাংস রাখা শুরু হয়েছিল। বাড়িতে মাছ মাংস রান্না করা দেখেছো কিভাবে হয়? প্রথমে নুন হলুদ মাখিয়ে সেগুলো রাখা হয়, বেশ খানিকক্ষণ পরে জল বেরিয়ে যায় মাছ মাংস থেকে। ঠিক তাই, এই জন্য মাছ মাংস পাতলা করে কেটে নুন মাখিয়ে শুকনো করা হতো, তারপর রাখা হতো মাটির অন্য পাত্রে। এখন দেখবে বাজারে নুন মাখানো শুটকি মাছ বিক্রি হয়। নুন মাখিয়ে মাছ মাংস রাখলে ভালো থাকে কেন? দেখো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নুন মাখিয়ে মাছ মাংস রাখলে ভালো থাকে কেন? জীবাণু থেকে খাবারকে বাঁচায় নুন। অভিজ্ঞতা থেকে মানুষ বুঝেছিল নুনের মতো মধু ঘি তেলও জীবাণু হাত থেকে মানুষকে বাঁচায়। তবে আগেকার দিনে মধুতে ডুবিয়ে রাখা হতো ফলমূল। দেখো আগেকার দিনে কিভাবে ফলমূল বাঁচিয়ে রাখা হতো, মধুর মধ্যে ডুবিয়ে। কি জিনিস দেখো, নোনা জলের মাছ, বাঁধাকপি, চাল আর টমেটো, চারটে জিনিসের কথা এখানে বলা হয়েছে। তাকে কিভাবে অনেক দিন ধরে শুকনো রাখা যায়, ভালো রাখা যায়। দেখো নোনা জলের মাছ নুন মাখিয়ে রোদে শুকিয়ে নিলে সেগুলো অনেক দিন ধরে ভালো থাকে। তারপর বাঁধাকপি না কেটে গোটা অবস্থায় রেখে দিলে ওটা অনেক দিন ধরে ভালো থাকে। আর চাল এবার তো বললাম আমরা, নিম পাতা কারি পাতা মিশিয়ে রাখলে চাল অনেক দিন ধরে ভালো থাকবে। আর টমেটোর বোটাগুলো ভেঙে রাখলে টমেটো অনেক দিন ধরে ভালো থাকে। দেখো এইভাবে আমরা ব্যবহারিক কিছু জিনিসের কতদিন ধরে ভালো রাখা যায় সেটা আমরা শিখে নিলাম। আমাদের দেশের লোক জানতো না এভাবে খাবার রাখার কথা, শুকিয়ে রাখার কথা জানাই ছিল। এছাড়া অনেক রকমের ছোট গুল্ম মেশানো জারক রসও তৈরি হয়েছিল আমাদের দেশে। আচার কাসন্দি মাঝে মধ্যেই রোদে দেয় ঠাকুমা, তাহলে এগুলো নাকি অনেকদিন ধরে ভালো থাকে। এভাবে জিনিসগুলোর মধ্যে বাতাস ঢুকে পরে জল পড়া কমে যায়। তাছাড়া বাতাসে বেঁচে থাকা জীবাণু তো রয়েছে, তাদের তো আর খালি চোখে দেখতে পাই না, সেগুলো কি আমাদের চোখের আড়ালে ঢুকে যাবে খাবারে? শুধু যে ঢুকে পড়ে তা নয়, নিজেদের সংখ্যাও বাড়ায়, একসময় খাবারগুলোকে নষ্ট করে ফেলে। এই জীবাণুর হাত থেকেও তাহলে খাবারকে বাঁচাতে হবে। কাঁচা জিনিস থেকে পচে যেতে পারে এমন অংশ বাদ দিতে হয় অনেক সময়। আমি দেখেছি বাড়িতে কুমড়োর দানার ভেতরে যে প্রথম অংশ থাকে ফেলে দেওয়া হয়, কাঁচা লঙ্কার বোটা ফেলে দেওয়া হয়। বাজারে বড় মাছের মাথা আর কাটা বিক্রি হয়, বড় চিংড়ির মাথা বিক্রি হয়, দেহটা থাকে না। দেহটা কোথায় থাকে? দেহটা
খুব ঠান্ডা অবস্থায় প্যাকেটের মধ্যে বন্দি করে রাখা হয়, যাতে অনেকদিন ধরে এইরকমই থাকে। আর প্যাকেটের আলু ভাজা সে তো ভালো থাকে, বাতাস না ঢুকলে প্যাকেটে বা বাক্সে অনেক দিন ধরে খাবার ভালো থাকে। তাছাড়া ভাজা জিনিসও অনেক দিন ধরে ভালো থাকতে পারে। বাড়িতে দেখেছি অনেক সময় কাঁচা মাছ রাখা হয় না, ভেজে রাখা হয়। যদি কোনো তরল বা জলশুদ্ধ খাবার রাখতে হয় তাহলে কি করা হয়, প্যাকেটের ফলের রস দেখেছি বোতলেও বিক্রি হয়। দিদিমণি বললেন তরল খাবার বিশেষ ধরনের কাগজের প্যাকেটে বা টিনে রাখা হয় বায়ুশূন্য অবস্থায়। যারা অনেক দিন ধরে সমুদ্র যাত্রায় যান বা পাহাড়ে চড়েন তাদের টিনের খাবার সঙ্গে নিয়ে যান। মহাকাশে যাবার সময় সুনিতা উইলিয়াম এইবার এইরকম খাবার নিয়ে গেছিলেন। খাবারের গুণাগুণ ঠিক ছিল। দিদিমণি বললেন প্যাকেটে বোতলে বা টিনবন্দি খাবারে অনেক রকম পদার্থ মেশানো থাকে, সেগুলো কিছুদিন তাদের খাদ্যগুণকে বজায় রাখতে সাহায্য করে। তোমরা জানো টিনবন্দি রসগোল্লা এভাবে বিদেশে পাঠানো হয়? তোমাদের জানা প্যাকেট, বোতল বা টিনবন্দি 3 রকম খাবারের নাম লেখো। এই খাবারগুলো কোথা থেকে পাওয়া যায়, এগুলো কী কী খাবার সেগুলো তোমরা আলোচনা করো। দেখো এখানে একটা ছক রয়েছে, ছকটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এরকম প্যাকেটজাত খাবার কোনগুলো? চিপস, কেক, চানাচুর। কি খাবার এগুলো? আলু ভাজা, কেক হলো কেক, চানাচুর হলো চানাচুর। কোথায় পাওয়া যায়? বাজারের দোকানে পাওয়া যায়। বোতলজাত খাবার কোনগুলো? কোল্ড ড্রিঙ্কস, টমেটো সস, মিনারেল ওয়াটার। কোল্ড ড্রিঙ্কস কি ঠান্ডা পানীয়, টমেটো সস কি টমেটো রসের সঙ্গে বিভিন্ন পদার্থ মেশানো থাকে, আর মিনারেল ওয়াটার কি পানীয়। এগুলো কোথা থেকে পাওয়া যায়? এগুলো বাজারের দোকান থেকে পাওয়া যায়। আর টিনবন্দি খাবার কোনগুলো? রসগোল্লা, গুঁড়ো দুধ আর টিনবন্দি শুকনো ফল। এগুলো মিষ্টি জাতীয় খাবার, কোনটা দুধ জাতীয় খাবার, কোনটা ফল জাতীয় খাবার। এগুলো মিষ্টির দোকানে পাওয়া যায় বা বাজারের কোনো দোকানে পাওয়া যায়। দেখো 139 পাতা পর্যন্ত সব বলে দেওয়া হলো, বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।